প্রিয় বন্ধুরা, আমরা আছি শ্রম অধিদপ্তর থেকে জরুরি আজকের বার্তা আপনারা সবাই শুনতে পাবেন। যে যেখান থেকে লাইভটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দেন। আমরা আছি এখন জাতীয় প্রেস ক্লাব থেকে। আমরা এখন সরাসরি শ্রম অধিদপ্তর ভবনে আছি। আপনারা আজকের নিউ আপডেট শুনতে থাকুন এবং আমাদের শ্রম অধিদপ্তরে কি হয়েছে, আমাদের প্রতিনিধিরা গিয়েছে, প্রতিনিধিরা আসার পর কি আপডেট দেয়, আমাদেরকে কি দেয়, আপনারা সকলে শুনতে পাবেন। জরুরি বার্তা, আপনারা সকলে লাইভটি বেশি শেয়ার করে দেন। হ্যালো, লাইভে আছি, আসতেছি, জানি। বন্ধুরা, আমরা আছি জাতীয় শ্রম ভবন, শ্রম অধিদপ্তরে আছি। লাইভটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করে আমাদের ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। আমাদের প্রতিনিধিদেরকে ডাকছে, প্রতিনিধিরা গিয়েছে, প্রতিনিধিরা আমাদের মাঝে একটু পরে কথা বলবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা পাশে থাকুন, লাইভটি বেশি বেশি শেয়ার করে দিয়ে ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। ঠান্ডা গেছে রে, লাইভটি করো, তাহলে আমার এটা শেয়ার করে দাও। হ্যালো, ভাই সাউন্ড ঠিক আছে? ভাই সাউন্ডটা ঠিক আছে নি? প্রিয় বন্ধুরা, আমরা আছি এখন ঢাকা শ্রম ভবন। আমাদের পরবর্তী কর্মসূচি যেহেতু ছিল, আমরা শ্রম ভবনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিনিধিদেরকে ডাকছে, প্রতিনিধিরা আসবে একটু পরেই, সকলে আসবে। আসার পরে কি আলোচনা হয়েছে আমরা সকলে শুনতে পাবো। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন এবং লাইভটি বেশি বেশি শেয়ার করে দিয়ে সকলকে দেখার জন্য সুযোগ করে দেন। কথা হয়েছে, কথাটা খুবই সংক্ষিপ্ত। দেখাবো আপনাদের বিষয়গুলো জানানো হয়েছে। আমি জানি আপনাদের এই আলোচনা পর্যায়ক্রমে চলতে থাকবে, আরেকবার দুইবার তিনবার আলোচনা চলতেই থাকবে, থেকে এরকম আলোচনা চলতেই থাকবে। তো বাকি যে নেতৃবৃন্দ আছে আপনাদের, ওরা এসে আপনাদের বিস্তারিত বলবে। শুধু আমি এটুকু বলবো যে নেতৃবৃন্দের কথা শুনবেন, এদের কথা শুনে আপনারা প্রতিটা পদক্ষেপ নেবেন এবং আপনাদের আন্দোলন অত্যন্ত সুন্দরভাবে এবং একটা শান্তি শৃঙ্খলার মতো আপনাদের আন্দোলন এগিয়ে যাবে। এবং এগিয়ে যাওয়ার অর্থ হলো আমরা আপনাদের দাবি এবং অধিকার এটা যেন ফলাফল ভালো আসে, সেই লক্ষ্যে এগিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ জানাই। অল্প করছে একটু দিদিরা বলবেন, এখন একটু বিষয় করবে। আমি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। সেটা বলতে আমি ডিসক্লোজ না করে ওরা সবাই বলবে। আলোচনা খুব প্রাথমিক আলোচনা, এটা খুব সমাধানমূলক আলোচনা হবে।
সাংস্কৃতিক আলোচনা আমরা আশা করি এই আলোচনা পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। আপনি কি বিতর্কে ছিলেন? ওনারা একটা বলবে জিজ্ঞেস করবো, এর আগে ওনাদেরকে একবার বলা হয়েছিল যে ওনাদের দাবি মেনে নেওয়া হবে, কিন্তু সেটা কিন্তু হয় না। এবারও কি সেরকম কিছু যে পরিস্থিতি ঠান্ডা করার জন্য কি করছেন? জি, আমাদের প্রিয় বন্ধুরা, আমরা আছি জাতীয় শ্রম ভবন অফিসে। আমাদের কেন্দ্রবিন্দুর নেতৃবৃন্দরা আছে এখন। সকলে দ্রুত সকলকে দেখার জন্য লাইভটি শেয়ার করে দেন বেশি বেশি করে। আমাদের কি আলোচনা হয়েছে, কি হয়েছে সব কিছু জানতে পাবেন। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকুন, ইসলামিক সাইবার মিডিয়ার পাশে থাকুন। সমস্ত বিষয়ে আমি প্রথমে বলবো যে আলোচনাটা প্রাথমিক সংক্ষিপ্ত, শুধু আমাদের কথাগুলো আমরা জানিয়েছি, আমি নিজেও জানিয়েছি, এবং এটা আরো বিস্তারিত এবং বিশেষ করবে আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ রুহুল। একসাথে দিয়ে দেন। বুকে দেন, বুকে দেন। আসসালামু আলাইকুম। আমরা 2020 সাল থেকে আউটসোর্সিং প্রথা বিলুপ্তির জন্য এই রাজপথে লড়াই সংগ্রাম করে আসছি। তাই ধারাবাহিকতায় আমরা আজকে এই শ্রম ভবনের সামনে এসে উপস্থিত হয়েছিলাম। আমাদের দাবি হচ্ছে ঠিকাদার মুক্ত বাংলাদেশ গঠন করা হোক, আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করতে হয়ে কাজ করতে চাই, কোন ঠিকাদারের আন্ডারে থেকে কাজ করতে চাই না। এটাই হচ্ছে আমাদের দাবি। এই দাবি বাস্তবায়ন করার জন্য 2020 সাল থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চলমান। আমরা বারবার সরকারের বিভিন্ন মিটিং পর্যায়ে আলোচনা করেছি, মিটিং করেছি। সর্বশেষ গতকাল সরকারের ক্যাবিনেট মিটিং এ এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। সেখান থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে শ্রম সংস্কার কমিশন দেওয়া আছে, এই শ্রম ভবন যারা শ্রমিকের অধিকার নিয়ে কাজ করে, শ্রমিকের ভালো মন্দ দেখার দায়িত্ব যে মন্ত্রণালয়ের, এই হচ্ছে সেই মন্ত্রণালয়, অর্থাৎ শ্রম মন্ত্রণালয়। এখন শ্রম মন্ত্রণালয় এখানে বসে, সচিবদের এখানে বসেন, শ্রম মন্ত্রণালয়ের সকল কার্যক্রম এখান থেকে হয়। কিছুক্ষণ আগে এই আমরা আন্দোলন সংগ্রাম যারা করছি তাদের পক্ষ থেকে একটি টিমকে আমরা ডাকি, আমরা সেখানে যাই। আমাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি, আমাদের যে দাবি সেগুলো আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। ওনারা বলেছেন সত্য কথা সত্য বলে বলা উচিত। আমরা কর্মচারীদেরকে বা সাধারণ ভাই বোনদেরকে কোন মিথ্যা আশ্বাস দিতে চাই না। যা ঘটেছে আমরা তাই বলতে চাই। ওনারা আমাদেরকে যা বলেছেন তা অত্যন্ত হতাশাজনক। ওনারা আমাদের বিষয়টি ভালোভাবে আমলে নেন নাই, এটাই বাস্তবতা। আমাদেরকে কোনো আশার বাণী শোনান নাই, আমাদেরকে কোনো ভরসা দেন নাই। ওনারা অতীতের মতো করে কথা বলেছেন, অতীতের যেমন কথা বলেছেন কাজ চলমান, আজকেও তাই বলেছে কাজ চলমান, কিন্তু কাজ কোথায় কিভাবে চলমান, কাজ কতটুকু অগ্রগতি হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলেন না। আমরা যারা ছিলাম তারা সেখান থেকে মিটিং শেষ করে আমরা নিজেরা 40 মিনিট মিটিং করেছি এবং পরবর্তী করণীয় নির্ধারণ করে তারপর আমরা এখানে নেমেছি। আমরা রাজপথে নেমেছি। আমরা মনে করি আমরা শহীদ হলে এই রমজানে শহীদ হলে তাহলে দুইটা শহীদের মর্যাদা পাবো। একটা হচ্ছে উত্তম মৃত্যু, আরেকটা হচ্ছে উত্তম দিনে মৃত্যু। ঠিক এই রমজানে যদি আমরা লড়াই সংগ্রাম করতে পারা যায়, একে তো রমজান মাস, ফজিলতের মাস, ভালো মাস, ভালো দিন, সাথে সাথে আমরা যে লড়াই সংগ্রামে নেমেছি একটি অসম লড়াই, এই লড়াই সংগ্রাম থেকে আমরা আশা করি শহীদ মৃত্যু আমাদের হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম চলমান থাকবে। এটাই হচ্ছে আমাদের কনক্রিট সিদ্ধান্ত। ঠিক, আপনাদের সিদ্ধান্তের একমত আছেন? আমাদের পক্ষ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আপনাদের প্রতি আমরা জানাচ্ছি, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা আজকে এখানে যারা সমবেত হয়েছি
তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। যদি রাতে এখানে থাকার প্রয়োজন হয়, আমাদের খোলা আকাশ, নিচে পিচ ধরা পথ, আমরা এই পথে ঘুমাবো। আপনারা যে আছেন তো, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের প্রতি বিনীত অনুরোধ, হয়তো অনেক ভাইয়ের পকেটে ভাত খাওয়ার টাকা নেই, অনেকের ইফতার করার টাকা নেই, অনেকের হয়তো হোটেলে ঘুমানোর টাকা নেই। এটাই বাস্তবতা। কারণ অনেকে আছে দীর্ঘদিন বেতন বকেয়া আছে, 2 মাস থেকে শুরু করে 18 মাস 24 মাস পর্যন্ত বেতন বকেয়া, টাকা থাকবে না, না কে থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু আমরা যে অসম লড়াইয়ে নেমেছি, এই লড়াই যদি আমরা জয়লাভ না করি, আমাদের সর্বশেষ যে সম্ভব চাকরি, এই চাকরি কিন্তু আমাদের থাকবে না। ঠিক, হয়তো আজকে আপনারা ভাবছেন আপনাদের একটা চাকরি আছে, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি, বিভিন্ন জায়গায় কাজ করে কথা বলে, আসলে আমাদের আপনাদের কারো চাকরি নাই। কারো চাকরি হয়তো গতকালে গেছে, কারো চাকরি আজকে দেবে, আর কারো চাকরি হয়তো আগামীকাল দেবে, কারো চাকরি হয়তো আগামী 1 মাস পরে দেবে, আর কারো চাকরি হয়তো আগামী 1 বছর পরে দেবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের কারো চাকরি আসলে নাই। এটাই বাস্তবতা এবং এটাই সত্যি কথা। আমরা সবকিছু সুলতারা বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে আমরা আগামীকাল এই জায়গায় আমরা অবস্থান করবো। আজকে থেকে যে অবস্থান করবেন এটা চলমান থাকবে, আপনারা অবস্থান করবেন। এবং আমার কথা বলে লাইনে যাচ্ছে, আমি এখনই ঘোষণা করে দিচ্ছি, দেশের সকল সরকারি আধা সরকারি সহায়তাজনিত প্রতিষ্ঠান থেকে দপ্তর অধিদপ্তর দেওয়া আছেন, আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা, আপনাদের প্রতি বিরক্ত আহ্বান, আগামীকাল সকাল 8টার মধ্যে আপনারা ঢাকামুখী হবেন এবং এই শ্রমভবনের সামনে এসে আপনি উপস্থিত হবেন। আমরা দেখতে চাই এই শ্রমভবন শ্রমিকের অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছে, তারা আমাদের একটা সুরাহা না দেওয়া পর্যন্ত আমরা এই স্থান ত্যাগ করবো না, এটাই আমাদের সিদ্ধান্ত। আপনারা যারা আছেন তারা থাকবেন, যারা আসেননি তারা আসবেন, এটাই হচ্ছে পরিষ্কার মেসেজ। যদি আপনারা আসেন তাহলে আপনারা আমরা কেউ ভালো থাকবো না, কারো চাকরি আসলে থাকবে না, এটাই বাস্তবতা। অতএব কারো চাকরি নাই, কারো বেতন নাই, কারো ভোগের টাকা নাই, কারো পেটে খাবার নাই, কারো গাড়ি ভাড়া নাই, এগুলোকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে আউটসোর্সিং প্রকল্প থেকে মুক্তি লাভ করার জন্য আগামীকালকে সুযোগকে সর্বশেষ সুযোগ হিসেবে ধরে নিন। আপনারা সবাই এখনই ঢাকামুখী হয়ে রওনা দিয়ে দিবেন। আমরা আগামীকাল এই শ্রমভবনের সামনে সকলকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের যে দাবি আছে সে দাবি আদায়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। এরপরে কর্মসূচি ঘোষণা করার জন্য আমি তো বলেছি, আমি খুব ছোট করে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের সকলের প্রিয় জনাব মাহবুব হানিফ ভাইকে আমি অনুরোধ করতেছি কর্মসূচি ঘোষণা করার জন্য। লাইভ চলতেছে, আপনি পিছিয়ে হাতটা আপনারা সবাই অনেক হতাশার ভিতরে আছেন, এখনো আছি। আমরা মনে করছিলাম যে কোনো একটা ভালো শুরু হয় এখান থেকে পাবো শ্রম ভবন থেকে, কিন্তু আমরা কোনো ধরনের কোনো মানে সেটা অভিজ্ঞতা কিন্তু বেড়ে রয়েছে। আমরা এখানে আসছি আমাদের দাবি আদায় করার জন্য, তাই আমরা এখানে যে কয়েকজন লোক আছি আমরা থাকবো এবং সারা বাংলাদেশের 64 জেলায় যে যে প্রতিষ্ঠানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত যেখানে আমরা উপস্থিত থাকবো 64 জেলা থেকে আমরা আগামীকাল সকাল 8টার সময়
এই শ্রম ভবনের যেন আমরা জনসমুদ্র করতে পারি, সেইভাবে আপনারা সবাই ঢাকামুখী হয়ে আসবেন। আমরা এই রোজার মাসের জন্য আমরা আমাদের অধিকার আদায় করে আমরা বলে যেতে পারি। আর যদি আপনারা না আসেন, আবার দুদিন পরে বলবেন কি খবর, সেই খবরের সিদ্ধান্ত আমরা দেব না আপনাদের, কোনো সুযোগ নেই। কারণ আপনি জানেন এই শ্রম ভবনে আমাদের আসার আগে কোনো কিছু ধরে নাই এবং আমাদেরকে হতাশা করেছেন। সেই হতাশার জবাব নিতে হলে এখানে জনসমুদ্র করতে হবে। তারা যেখানে আছেন সেখান থেকে এই জনসমুদ্র করার জন্য, নিজের অধিকার আদায় করার জন্য আগামীকাল 8:30টায় সবাই এখানে উপস্থিত থাকবেন। আমি 2 মিনিট ধন্যবাদ। আপনার সুশৃঙ্খলভাবে থাকবেন, আমাদের আন্দোলন থাকবে, আপনি সুশৃঙ্খলভাবে যোগদান করবেন। আপনার মিডিয়াতে কথা বলেন, একটু পরিষ্কার মেসেজ আপনাদের দিচ্ছে। আপনি অন্যকে বলে থাকেন চাকরি স্থায়ী করেন বা চাকরি ব্যবস্থা করেন, কিন্তু আমরা যদি এইটা নিয়ে রাজপথে নিই, আমরা বর্তমানে সংবাদ যে কারণে হ্যালো মিডিয়াতে ব্রিফ করবেন, পাশাপাশি বিভক্ত আহ্বান থাকবে, একবার সবাই বলবেন আমরা ঠিকাদারি কথা বিভক্ত চাই এবং সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে অনুরোধ করতে হতে চাই। এই জিনিসটা কথা বলেন, বাইরে কথা বলবেন না। থাকো একটু বিস্তারিত বলবেন আগামীকাল যে আপনারা কর্মসূচি পালন করবেন নাকি সারা দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন আগামীকাল, সেই বিষয়ে একটু বাংলাদেশ জানতে। থেকে সারা বাংলাদেশ থেকে আগামীকাল যে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দপ্তর পরিদপ্তরে যারা আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যারা কর্মরত আছি আমরা সবাইকে নিয়ে আগামীকাল এই শ্রম ভবনের সামনে সকলকে আমরা উপস্থিত থাকতে বলেছি। সবাইকে নিয়ে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব এবং যতক্ষণ পর্যন্ত এই শ্রম ভবন থেকে এই শ্রম মন্ত্রণালয় থেকে আমরা যত আমাদের শ্রমিকের ন্যায্য অধিকার আমরা না ফিরে পাবো, আমাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগের বিধান জারি না করা হবে, সিদ্ধান্ত না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। আমাদের এই আউটসোর্সিং কথা বাতিল করা, ঠিকাদার বাতিল করা, যে পর্যন্ত বাতিল না করবে, এখান থেকে কোনো সুরা না দিবে, এখান থেকে আসে বলবে যে হ্যাঁ এই আউটসোর্সিং কথা বাতিল করা হইলো, ঠিকাদার কথা বাতিল করা হইলো, ওই পর্যন্ত আমাদের চলবে, চলমান আন্দোলন চলবে। আগামীকালকে যে পর্যন্ত আমাদের না হবে এবং আমাদের অবস্থান কর্মসূচি চলবে। এবং আপনারা কি আশা করছেন যে সারা দেশ থেকে আগামীকাল লোক আসবে? আশা করি ইনশাল্লাহ সবাই আসবে, কারণ হচ্ছে এটা তো সবারই পেটের দাবি। এখানে কেউ রাজনীতি করতে আসছে না, আমরা সবাই পেট নীতি করতে আসছি, ঠিক আছে? সবার অধিকার আদায় করতে আসবে, তো ইনশাল্লাহ আসবে। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান আনিস। মোহাম্মদ রফিকুল ইসলাম। আপনারা একটু পর্যটনের উপর বলবেন। আমি বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, আপনাদের সামনে 2-4টি কথা বলতে চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দীর্ঘ 6 দিন ঢাকার রাজপথে প্রেস ক্লাবে আমরণ অনশন করে আজকে সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়, সেই শ্রম মন্ত্রণালয়, সেই শ্রম মন্ত্রণালয়ের অফিস, এই অফিস আমরা এখানে সমবেত হয়েছি। আমরা আশা করেছিলাম, আমি নিজেও এই শ্রম মন্ত্রণালয়ের যে মিটিং আপনাদের সাথে, সেই মিটিংয়ে আমিও ছিলাম। অতীব দুঃখের সাথে জানাতে হয়, তাদের যে ব্যবহার আমার কাছে মনে হয়েছে আমাদেরকে তারা মানুষ হিসাবে গণ্য করছে না। একদিকে ঠিকাদাররা যেমন আমাদের সাথে দূর সেই ব্যবহার করে, একই ব্যবহার আমাদের সাথে এই কর্মকর্তারাও করেছে। আমরা মনে করি এর দাঁত ভাঙ্গা জবাব তখনই দেওয়া যাবে যখন রাজপথ আমাদের দখলে থাকবে। এই রাজপথ দখল করেই আমরা আমাদের দাবি আদায় করে তারপরে ঘরে ফিরে যাব। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের এখানে যে কমিটির সভাপতি আহ্বায়ক যে প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন, আগামী দিনের যে প্রোগ্রাম, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন মনে করে এই আন্দোলনের মধ্য দিয়েই এক
একমাত্র সমাধান করা সম্ভব আপনাদের চাকরি স্থায়ীকরণ। আমরা এখানে গিয়েছি, তারা বলেছে আমাদের কাছে কোনো কাগজ নেই, অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে। আমাদের কথা হচ্ছে আমরা শ্রমিক, আমরা আপনার কাছে এসেছি, আমার কাগজ কোথায় গিয়েছে আমার দেখার বিষয় না। আপনি আমাকে বলবেন আমার কাগজ কোথা থেকে এনে আমার চাকরি ঠিকাদারের হাত থেকে সরকারি প্রতিষ্ঠানে দেবেন, এ দায়িত্ব আপনার। আপনি কেমন আমাকে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিচ্ছেন? আমরা তাদের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত ঘৃণাক্ষরে প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের রাজপথে আমাদের দাবি বাস্তবায়ন করে ছাড়ব। ফলে আগামীকাল যে অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হলো, সেই অবস্থান কর্মসূচিতে এবং এই দাবি আদায়ের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমি সবার প্রতি আহ্বান করছি আপনারা সেই কর্মসূচিতে আগামীকাল অংশগ্রহণ করবেন। বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন আপনাদের এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছে। যতদিন পর্যন্ত আপনারা রাজপথে থাকবেন ততদিন আপনার শক্তি থাকবে। আজকে শক্তি কম হয়েছে, জামায়াত কম দেখেছে, তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আমাদের জামায়াতের মধ্যে দিয়ে আমাদের শক্তি প্রদর্শন করতে হবে। আমরা তাদের কাছে আর যেতে চাই না, তাদের ওই এসি রুমে গিয়ে আমার মিটিং করার দরকার নেই, তারা আমার কাছে আসবে। ফলে সেই শক্তি প্রদর্শনের জন্য আগামীকাল বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের কাছে উদ্যোক্ত আহ্বান করছি। আগামীকাল আপনারা যে সেক্টরে কাজ করেন সবাই এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমরা সেই অংশগ্রহণ করব এই আশাবাদ ব্যক্ত করে সবার প্রতি আপনাদের এই কর্মসূচি অব্যাহত রাখবেন এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আগামীতে দেখা হবে, রাজপথে আমাদের দাবি আমরা বাস্তবায়ন করে নেব। সবাইকে ধন্যবাদ। আমরা সুশৃঙ্খল ভাবে অত্যন্ত ঠান্ডা মাথায় আমরা যদি নতুন গৌরব করে কারো ভাষা তাতে তারা দিব না। কত করে মনে করেছেন আমরা তারও ভাষা তাতে আমাদেরকে সচেষ্ট নেব, আমরা ঠান্ডা মাথা থাকবো, সুশৃঙ্খল থাকবো, আমরা সুশৃঙ্খল অবস্থান করবো। কোনো কাউকে যদি কেউ কিছু বলে আমি নেতৃত্ব ফিরিয়ে করার হিসাবে বলবো, আপনার কেউ কোনো আপনি দেখাবেন না। আপনার যদি ওই দিনের ক্ষমতার বিনিময় করবেন, রাজ্যের কোনো সুন্দর করবেন না, সুশৃঙ্খল ভালো আপনাকে এরকম করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা শ্রম ভবন থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা যেমনটা শুনলেন আমাদের কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দর কাছ থেকে, আমাদেরকে শ্রম ভবন থেকে হতাশাজনক বার্তা দিয়েছে। আমরা হতাশাজনক বার্তা নিয়ে যেতে চাই না। ইনশাআল্লাহ আমরা আবারও এখানে আমাদের নতুন করে কর্মসূচি, আমরা শ্রম ভবনে আমরা অবস্থান কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার শ্রম অবস্থান কর্মসূচি। কেমনে কম এরা দালাল কি কোন বিষয়ে বলেন? আপনাদের প্রতিনিধিদের যাওয়ার পর কি বার্তা দিল? প্রতিনিধি যাওয়ার পর কি বার্তা দিল? ওনারা কি বার্তা দিলেন শুনি নাই তো। কি বার্তা দিল? না, হতাশাজনক বার্তা। হতাশাজনক বার্তা। আমি
আপনাদের কালকে ক্যাবিনেট প্রোগ্রামে বলছে শ্রম ভবন, যেটা শ্রম ভবন দেখবে, কিন্তু হেরা বলছে আমাদের কাছে কোনো কাগজপাতি নাই। এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে আমি কি বলবো ভাই, বুঝতেছি না তো। কারণ শ্রম ভবনে যে আসছেন আপনারা, কার কথা অনুযায়ী আসছেন তো জানি না। এটা কোন সচিব? এটা এভিডেন্স সচিব, এটা সত্য ঘটনা। এখন ওনারা বলতেছে এই বিষয়ে জানেই না। তাহলে আমাদেরকে ওই সচিবটাকে ধরতে হবে, খালি ধরতে হবে না, ওরে মোরানিও দিতে হবে। ও যে আমাদেরকে এখানে পাঠাইলো, উনি যদি ওই সচিবালয়ে থাকে, আমার মনে হয় ওই সচিবালয়ে যাওয়ার দরকার, যাইয়া ওরা ধরার দরকার। আপনি যে এখানে পাঠাইলেন, ওনারা তো কিছু জানেই না, এই মিথ্যাচারিতা আমাদের সাথে কেন করলেন? এর জবাব দিতে দিয়ে যান। এবং কালকে জনগণের যে ভোট গ্রহণ দিলেন, এই ভোট গ্রহণের মাধ্যমে আমাদেরকে কি বুঝাইতে চাইলেন? এবং আমরা এখানে এসে কেন ওনাদের কাছে একটা মানে মিথ্যে হয়ে গেলাম না? মিথ্যে হয়ে গেলাম না? আমি আসলে মানে আজকে কি ঘটনা, ফুল ঘটনা আমি জানি না, আগে শুনি তারপরে আমি বলবো। বুঝছেন? ধন্যবাদ। আমাদের জামায়াত হতে হবে, সবাইকে সংঘবদ্ধ হতে হবে। এইখান থেকে আমাদের ফয়সালা বের করতে হবে। আমরা শ্রমিকের মর্যাদা যদি পেতে চান, এই শ্রম অধিদপ্তর থেকে আমাদের নিতে হবে, শ্রম ভবন থেকে নিতে হবে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমরা যদি এদিক ওদিক ঘুরছি, কিন্তু মূল জায়গায় যাইনি। আজকে আমরা মূল জায়গায় পাইছি এবং দায়িত্ব তাদের কাছে দেওয়া হয়েছে। তারা কোথায় যাবে এরা যেতে পারবো না। আমাদের দাবি বাস্তবায়ন না করে এই জায়গায় আমরা চাইবো না। আপনারা প্রত্যেক ডিভিশনে, প্রত্যেক প্রতিষ্ঠানে যত লোক আছে, সবাইকে এই শ্রম মন্ত্রণালয়ে আসার জন্য আহ্বান করে, কেউ যাতে ঘরে আসে না থাকে। ধন্যবাদ। সবাই এই পাশে যাবে, রাস্তার পশ্চিম পাশে। ভাই টিপিডিসি যারা আছেন রাস্তার পশ্চিম পাশে আছেন সকলে। কেউ এদিক থেকে ঘোরাফেরা করবেন না। আপনারা কেউ কোনো বন ভবনে আসেন নাই যে দিক থেকে ঘোরাফেরা করবেন। রাতে আদায় করার জন্য আসলে